কাছে যেভাবে এসেছেন ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়ায় আপনি এবং আপনার ভৌতিকতার সকল লিসনারগণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি বাংলাদেশের ময়মনসিংহ জেলার দাপুনিয়া থেকে বলছি। আমার নাম কিউকে কাউসার, আমার বয়স 19-এর মতো হবে এখন। ঘটনাটি হতে যাচ্ছে মর্মান্তিক এবং ডার্ক ভয়াবহ একটি ঘটনা। এই ঘটনাটা ভয়ঙ্করভাবে কালো জাদু দিয়ে নির্মিত। কি বলবো যশু ভাই, কালো জাদু যে এতটা ভয়ঙ্কর যা এই ঘটনাটা না শুনলে বুঝতেই পারতাম না। এই ঘটনাটি সংরক্ষিত করা ঘটনা, আর এই ঘটনায় যেই নামগুলো ব্যবহার করা হবে সেই প্রত্যেকটি নাম হবে ছদ্মনাম হিসেবে ব্যবহার হবে। তো যশু ভাই আজকের কথা বেশি না বলবো না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। যেদিন এমন একটি মেয়ে সে কিনা যেটা বলতো সেটাই করে ফেলতো, মানে তার রাগটা এতটাই বেশি ছিল রাগের মাথায় যে সেটা করে ফেলতো সেটাই করে ফেলতো, মানে সে প্রচন্ড জিদ্দি একটা মেয়ে ছিল। কি ভাবছেন যশু ভাই একটা মেয়েকে নিয়ে এখন কেন কথা বলছি, চলুন ঘটনায় চলে যায়। জেরিন নামক মেয়েটির বড় ভুলের জন্য এক ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল। ছোটবেলা থেকে জেরিনের অত্যাচারে তার বাবা মা খুব বেশি তার চিন্তা করত। এই জেরিনের কারণে তার বাবা মার কোনো এক সমস্যার সম্মুখীন হয়েছিল এবং এতটাই সমস্যার সম্মুখীন হয়েছিল যে তাদেরকে জীবন দিতে হয়েছিল। আর তার মা বাবা যাওয়ার পর জেরিনকে তার দাদিমা আস্তে আস্তে বড় করতে থাকে। একদিন জেরিন বড় হয়ে সে এখন ভার্সিটিতে ভর্তি হয়। ভার্সিটিতে তার রাগের জন্য তার সাথে কোনো মেয়ে বা ছেলেরা মেলামেশা করতো না। এভাবেই চলে যায় তার ভার্সিটির 6টা মাস। হঠাৎ করে একদিন একজন ছেলের সাথে ভার্সিটি জেরিনের দেখা হয়। ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল। জেরিন ছেলেটিকে দেখে খুব বেশি পছন্দ করে ফেলে। সে দেখতে পায় ছেলেটি তার এক ক্লাস পড়াশোনা করে এবং জেরিন বলে উঠল, আরে এতদিন এই ছেলেটাকে তো দেখতে পাইনি। এভাবে চলে যায় আরেকটা মাস। হঠাৎ একদিন জেরিন দেখতে পায় ছেলেটি ভার্সিটিতে বাগানে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেরিন সাহস করে ছেলেটির সামনে যায়। জেরিন ভয় ভয় ছেলেটির সাথে কথা বলে, এত সুন্দর করে কথা বলে যা আগে কখনো তার মাঝে দেখা যায়নি। এমন ভালো ব্যবহার ছেলেটিও জেরিনকে প্রচন্ড পছন্দ করে ফেলে। এভাবে তাদের দুজনের মাধ্যমে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। আস্তে আস্তে সেটা প্রেমে রূপান্তরিত হয়ে যায়। ও জেফরি ভাই সেটার নাম বলাই হয়নি, সেটার নাম ছিল রফিক, ছদ্মনাম। হঠাৎ একদিন জেরিন বলল, রফিককে বলো চলো আমার বাসায় তোমাকে নিয়ে যাব, আমার দাদিমার সাথে তোমাকে পরিচয় করে দিয়ে বলে। এবং রফিক তখন বলল, আচ্ছা ঠিক আছে চলো যাওয়া যাক। জেরিন রফিককে বাসায় নিয়ে আসে এবং জেরিনের দাদিমার সাথে যখনই পরিচয় করে দিতে যাবে ঠিক তখনই দেখে রফিক তার মেয়ের ছেলে। এটা দেখে রীতিমতো জেরিনের দাদিমা বলল, কি রে রফিক, কেমন জানি আসিস, দাদু তোরে কতদিন ধরে দেখি না। এইটা শুনে জেরিন খুব অবাক হয়ে যায় এবং তার দাদিমাকে জিজ্ঞেস করলো, দাদিমা তুমি রফিককে কি আগে থেকে চেনো? দাদিমা বলল, হরে সে তো তোর খালার বড় ছেলে। তো এভাবেই তাদের মাঝে অনেক কথাবার্তা হচ্ছিল। দাদিমা তাদেরকে রীতিমতো দুজনের সম্পর্ক দেখে খুব খুশি হয়ে যায়। এভাবেই তাদের সম্পর্কে একটা বছর চলে যায়। হঠাৎ করে রফিক খেয়াল করে জেরিনের ব্যবহার দিনের পর দিন খুব খারাপ হয়ে যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে। আর জেফরি ভাই আমি আগেই বলেছিলাম জেরিন একজন রাগী খুব বদমেজাজি মানুষ। মূল ঘটনায় চলে যায়। রফিক জেরিনকে জিজ্ঞেস করলো, তুমি আমার সাথে এমন করছো কেন? এমন খারাপ ব্যবহার কেন করছো? কি হয়েছে, তোমার শরীর খারাপ নাকি? এটা শুনে জেরিন বলল, তোকে এটা বলা যাবে কেন? তোকে এটা বলতে যাবো কেন? হ্যাঁ তুই কে? এইটা শুনে রীতিমতো রফিক জেরিনের সাথে অনেক বেশি রাগারাগি করে এবং বাসা থেকে চলে যায়। এভাবেই তাদের মাঝে 2 দিন থেকে 3 দিন কোনো কথা হয়নি। রফিকা অনেক যোগাযোগ করার চেষ্টা করেও কিন্তু জেরিন কোনো যোগাযোগ করে রাখে না বা যোগাযোগ রাখতেই চায় না। তো একদিন হঠাৎ জেরিন ভার্সিটিতে আছে এবং জেরিনকে রফিকে দেখতে পেয়ে তার সামনে যায়। তারপরে জেরিন রফিককে বলল, কি হয়েছে জেরিন, তুমি আমার সাথে কোনো যোগাযোগ কেন করছো না? সমস্যা কি তোমার বলো? তুমি আমার সাথে ফাজলামো করো কেন? হ্যাঁ আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম, ফোনটা ধরছিল না, কথা বলছি না, কত জায়গায় ফোন দিচ্ছি, তুমি সব জায়গাতে ব্লক করে দিচ্ছো, কি সমস্যা তোমার? হ্যাঁ এই কথাটা শুনে জেরিন রফিককে জোরে গালের উপরে থাপ্পড় মারে এবং বলল, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোর সাথে আজকে ব্রেকআপ। এটা শুনে রফিক ভার্সিটির দিকে চলে যায় এবং জেরিন বাসায় আসলো। তারপর বাসায় এসে চিন্তা করতে লাগলো রফিকের সাথে খুব বেশি রাগারাগিটা হয়ে গেছে। এটা চিন্তা করে সাথে সাথে জেরিন রফিককে কল দিল এবং কল দিয়ে দেখলো রফিক তাকে ব্লক করে দিয়েছে। জেরিন রফিকের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু কোনো যোগাযোগ করতে পারছিল না। প্রায় 1 বছর পরে রফিকের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল জেরিনের। তারপর জেরিন খেয়াল করে রফিকের সাথে আরেকটা মেয়ে দেখা যাচ্ছে। এটা দেখে জেরিন রফিককে জিজ্ঞেস করবে, রফিক তোমার সাথে
কে এই মেয়েটা? ঠিক তখন বলল, এটা আমার স্ত্রী। এটা শুনে জেরিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তারপরে জেরিন বাসায় চলে আসলো, এসে চিন্তা করতে থাকলো কি করবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। চিন্তা করতে করতে হঠাৎ জেরিনের মাথায় খুব খারাপ একটা চিন্তা চলে আসে। জেরিন মনে মনে ভাবলো, আমি তাকে ভালো করে সংসার দিতে পারবো না, কোনোভাবে সংসার করতে দেবো না তাকে, তাকে মরণ কালো জাদু করবো। এটা ভেবে জেরিন আর বেশি দেরি না করে চলে যায় তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে গিয়ে রফিককে কালো জাদু করবে এটা শুনে তান্ত্রিক বলল তার সাথে কি ঘটেছে বা কি হয়েছিল। তারপর জেরিন সবকিছু খুলে বলে তান্ত্রিককে। সবকিছু শুনে তান্ত্রিক বলল, এখানে তো রফিকের কোনো ভুল নেই, কেন তুমি ছেলেটার জীবনে নষ্ট করতে আছো বলো তো? জেসু ভাই, আপনি হয়তো বলবেন তান্ত্রিককে এই কথাগুলো বললো কেন, কারণ তান্ত্রিক মানুষ হিসেবে খুব ভালো ছিল, সে সহজে কাউকে কালো জাদু করতো না। মূল ঘটনায় যাওয়া যাক। সে আরো বলল, তুমি এটা করে নিজে অসুখ হতে পারবে না এবং রফিকের খুব ক্ষতি হয়ে যাবে। সে কবিরাজ জেরিনকে অনেক করে বোঝালো। তারপর তান্ত্রিকের কথা শুনে বুঝতে পারে এটা খুব অন্যায় হবে। তারপর সে বাসায় চলে আসে। এভাবে চলে যায় আরো 9টা বছর। তখন আনুমানিক 2012 সাল। জেরিন তখনও বিয়ে করেনি। তখন রফিকের ঠিকানা জেরিন জানতো, কিন্তু কখনো যোগাযোগ করতো না। এমনই করে হঠাৎ একদিন জেরিন দেখা হয়। রফিককে দেখে জেরিন বলল, কেমন আছো রফিক? হ্যাঁ। রফিক তখন বলল, আলহামদুলিল্লাহ, বন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো জেরিন? জেরিন তখন বলল, অনেক ভালো আছি। তো তাদের মাঝে কথা হয় এবং জেরিন আরো বলল, তোমার স্ত্রী কেমন আছে? রফিক তখন বলল, ভালো আছে। রফিক আরো বলল, আমার সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছে এবং তার বয়স এখন 9 বছর। আবারও জেরিন বলল, আমার সম্পর্কটা আবার কি ছোড়া দেওয়া যায় না? তখন রফিক বলল, না, কখনোই না। তারপর রফিকের নাম্বার দিয়ে চলে আসলো বাসায় এবং ফোনে তাদের মাঝে অনেক কথা হলো। তারপর আস্তে আস্তে তাদের মাঝে আবারও বন্ধুত্ব হলো, বন্ধুত্ব ঘন হলো এবং তাদের দুজনের মধ্যে আবারও প্রেমের সম্পর্ক তৈরি হলো এবং রফিক পরকীয়ায় একটা সময় লিপ্ত হয়ে গেল। হঠাৎ একদিন জেরিনের খুব শরীর খারাপ লাগছিল। সেদিন রফিককে ফোন দিয়ে ডাক্তারের কাছে যেতে বলল। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে কিন্তু খুব খারাপ একটা সংবাদ পেল রফিক ডাক্তার বলল, জেরিনের পেটে বাচ্চা এসেছে। এটা শুনে রফিক খুব চিন্তায় পড়ে গেল। এই বিষয়টা জেরিনও জেনে ফেললো এবং জেরিন খুব খুশি হলো। এই বিষয় নিয়ে জেরিনের সাথে রফিকের অনেক ঝগড়া হলো এবং রফিক বলল, এই বাচ্চা আমি গ্রহণ করতে পারবো না, এই বাচ্চা তুমি নষ্ট করে ফেলো। কিন্তু কোনোভাবে জেরিন বাচ্চাটা নষ্ট করবে না বলে রফিককে জানালো। এটা শুনে রফিকে জেরিন জোর করে রীতিমতো লাথি মেরে সে হাসপাতালে জেরিনকে ছিটকে মাটিতে পড়ে যায় এবং তার পেটে অনেক আঘাত লাগে। তখন দৌড়ে ডাক্তার চলে আসে এবং এসে দেখে জেরিন খুব চিল্লাচিল্লি করছে এবং তার অনেক রক্তপাত হচ্ছে। তারপর ডাক্তাররা জেরিনকে বেডে শুয়ে দিল। পরে ডাক্তাররা তাকে বলল সে লাথি মারার কারণে তার পেটের বাচ্চা নষ্ট হয়ে গেছে। এটা শুনে জেরিন খুব কষ্ট পেয়ে যায় এবং রফিককে বলল, তুই খুব খারাপ কাজ করলি। রফিক ওকে সোজাসুজি ভোগ করতে বলল এবং ওকে আমি সুখ দেব না এটাও বলল। এটা শুনে রফিক বলল, যা, তুই পারলে কিছু করে দেখাস, যা। আরো অনেক গালাগালি করে চলে আসে। তারপরে জেরিন হাসপাতাল থেকে এসে রফিককে এবার ভালো করে কালো জাদু মেরে ফেলবে এবং পরিবার সহ নিজস্ব ভাবে মেরে ফেলবে। কিছুদিন পরে জেরিন অন্য আরেক তান্ত্রিকের কাছে চলে যান এবং তান্ত্রিককে গিয়ে বলল রফিককে ভয়ঙ্কর কালো জাদু করবে। তান্ত্রিক আরো বলল, যত টাকাই লাগুক আপনার আমি দিব, বলে কত টাকা লাগবে আপনার। তান্ত্রিক এটা শুনে খুব খুশি হয়ে যায় এবং জেরিনকে বলল, কার উপর কালো জাদু করতে চান আপনি? হ্যাঁ। জেরিন তখন বলল, রফিকের উপর কালো জাদু করতে চায়। এটা শুনে তান্ত্রিক আরো বলল, রফিক কি আপনার রক্তের কিছু? হ্যাঁ। জেরিন তখন বলল, রফিক আমার খালাতো ভাই। এটা শুনে তান্ত্রিক বলল, আপনার রক্তের সাথে যদি মিল থাকে তাহলে তার উপর কালো জাদু করা যাবে না, এতে আপনার খুব ক্ষতি হতে পারে। এটা শুনে জেরিন বলল, আমি যদি তার স্ত্রীর উপরে কালো জাদু করি তাহলে চলবে? তান্ত্রিক তখন বলল, চলবে। আরো বলল, আপনাকে তার ব্যবহার করা মাথার চুল আর শরীরের রক্ত লাগবে, আরো কিছু লাগবে, তা আমি জোগাড় করে নিব। জেরিন তখন বলল, আর কি কি লাগবে প্লিজ বলুন আমাকে। তান্ত্রিক তখন বলল, ওরা এক কবরস্থানের মৃত লাশের পা লাগবে, জ্যান্ত শুয়োরের নাড়ি ভরে লাগবে। এইটা শুনে বলল, ঠিক আছে, যত টাকায় লাগুক না কেন আমি দেব, আপনি জোগাড় করুন। তারপর তান্ত্রিক বলল,
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি আপনাকে যা বলছি আপনি নিয়ে আসেন। সেদিনের মতো জেরিন বাসায় চলে আসে। পরের দিন জেরিন রফিকের বাসায় চলে যান। বাসায় গিয়ে দেখে রফিক নেই, কিন্তু রফিকের স্ত্রী এবং কন্যা সন্তান রফিকের বাসায় ছিলেন। জিসু ভাইয়া আরেকটা কথা বলে রাখি, রফিকের মা কিন্তু অনেক বছর ধরে পঙ্গু হয়ে বিছানায় শুয়ে থাকেন সবসময়। আবার মূল ঘটনায় চলে আসে, জেরিনকে দেখে রফিকের স্ত্রী খুব খুশি হয়ে যায় এবং তাকে বলল, কেমন আছো তুমি? জেরিন তখন বলল, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? রফিকের স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। এবং তাদের মাঝে অনেকক্ষণ কথা হলো। একটা সময় রফিকের বউ বলল, জেরিন তুমি তুমি এখানে বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। জেরিন তখন বলল, আচ্ছা ঠিক আছে। তারপর রফিকের স্ত্রী রান্নাঘরে চলে যায়। এদিকে জেরিন রফিকের স্ত্রীর বেডরুমে চলে যান এবং দেখেন চিরুনির মাঝে চুল লাগানো অবস্থায় আছে। তারপরে জেরিন চিন্তা করলো হয়তোবা এটাই রফিকের স্ত্রীর চুল হবে। এরপর চিন্তা করলো এবার রক্ত লাগবে, ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে গিয়ে দেখে ডাস্টবিনের টিস্যুর মাঝে রক্ত লাগানো অবস্থায় আছে। জেরিন মনে মনে ভাবে, এই তো সুযোগ, রফিকের স্ত্রীর রক্তপাত হয়েছে, তাই তার রক্ত লাগবে। অন্যদিকে তান্ত্রিক তার কাজ করতে গিয়ে সে এক পুরনো কবরস্থানে চলে যান এবং যাওয়ার সময় তান্ত্রিক কোনো সমস্যার সম্মুখীন হয়নি, সুন্দরভাবেই কবরস্থানে ঢুকে পড়লো তান্ত্রিক। তারপর কবর খোঁড়া শুরু করলো। হঠাৎ করে তান্ত্রিক খেয়াল করলো কি যেন ভয়ঙ্কর কণ্ঠে পড়ে উঠল, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তাই খুব বড় ধরনের ভুল করতে যাচ্ছিস তান্ত্রিক। আরো খেয়াল করলো কবরস্থানের আশেপাশে অনেক বাতাস অনুভব করতে লাগলো। তান্ত্রিক এগুলো কিছুই মনে করতে পারলো না। এভাবে অনেক কষ্ট করে লাশের পা কেটে নিয়ে রীতিমতো চলে আসলো তান্ত্রিক। অন্যদিকে জেরিন যখনই বাসা থেকে বাহির হবে ঠিক তখনই রফিকের সামনে পড়ে গেল। তারপর রফিক বলল, কি রে কি রে বেয়াদব, তুই আমার বাসার সামনে এসেছিস কেন? আমার বাসার সামনে কেন? চলে যায় এখান থেকে। জেরিন কোনো কথা না বলে সোজা তান্ত্রিকের কাছে চলে আসে। তারপর যে জিনিসগুলো রফিকার বাসা থেকে নিয়ে এসেছে সেগুলো তান্ত্রিককে দিল। তারপর তান্ত্রিক জেরিনকে বলল, আপনি চলে যান, আপনি চলে যান। জেরিন তখন বলল, ঠিক আছে। তারপর তান্ত্রিক তার ভয়ঙ্কর পালিত জিনকে হাজির করলো। তান্ত্রিক জিনটাকে সামনে রেখে শুয়োরের মাথা এবং নাড়ি ফুটে দিয়ে দিল এবং জিনটিকে জিনের মতো সন্তুষ্ট করলো। মূল ঘটনার সূত্রপাত ঠিক এখান থেকেই। 3 দিন পর থেকে হঠাৎ করে রফিকের বউ নামাজ পড়ছিলেন, হঠাৎ কোথাও থেকে যেন রক্তাক্ত শুয়োরের মাথা এসে তার সামনে পড়লো। রফিকের স্ত্রী প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে রফিকের ঘরে চলে আসে। ঘরে এসে সবকিছু খুলে বলে রফিককে, কিন্তু রফিক তা কোনো কিছু বিশ্বাস করতে চাইল না। তখন সে বলল, চলো আমার সাথে চলো, আমি তোমাকে দেখাবো। তো সে সেই ঘরে চলে গেল এবং দেখলো সেখানে কিছুই নেই। রফিক তখন বলল, কই, কিছু তো দেখছি না, এখানে শুধু তুমি আর তোমার চিন্তা, এসব কিছু চিন্তা করো না, তোমার বিশ্রামের প্রয়োজন। অন্যদিকে দেখা যায় জেরিন তার বাসায় বসে খাবার খাচ্ছিল। হঠাৎ দেখে পেটের কোনো খাবার নেই, শুধুমাত্র রক্ত দেখা যাচ্ছে। এটা দেখে জেরিন প্রচন্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে সাথে সাথে ওয়াশরুমে চলে আসে এবং এসে বেসিনে বমি করতে থাকে। জেরিন দেখতে পায় যে তার মুখ থেকে শুধুমাত্র যোগ বেরিয়ে আসছে। এটা দেখে জেরিন প্রচন্ড ভয় পেয়ে যায়। তো জেরিন অনেকক্ষণ কুড়িকুচি করলো এবং যখনই ওয়াশরুম থেকে আসতে যাবে ঠিক তখনই সে আয়নায় খেয়াল করলো তার মতো দেখতে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে তার পেছনে। এটা থেকে সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়, ওয়াশরুমে পড়ে যান। এদিকে দেখা যায় রফিক কাজের দরকারে রীতিমতো 2 দিনের জন্য বাইরে চলে যাচ্ছে। তার পরের দিন বিকেলবেলা রফিকের স্ত্রী রান্নাঘরে পায়েস রান্না করতে যাচ্ছে। হঠাৎ করে জরুরি কোনো ফোনে একটা কল আসে। রফিকের স্ত্রী সঙ্গে সঙ্গে ফোনটা ধরলো এবং ঘরে চলে যান। সে ঘর থেকে বাইরে হবে এমন সময় তার মা শাশুড়ি রীতিমতো চলে আসলো। রফিক হেঁটে হেঁটে এবং রান্নাঘরের ভেতরে চলে গেল। এটা দেখে তার রফিকের স্ত্রী প্রচন্ড অবাক হয়ে যায়। আর জেসি ভাই, আমি আগেই বলেছিলাম রফিকের মা কয়েক বছর ধরে বিছানায় পড়ে আছে। মূল ঘটনার সূত্রপাত এখানে। এবং এটা দেখে রফিকের স্ত্রী মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। তারপর সে তার শাশুড়িকে পিছে পিছে রান্নাঘরে চলে আসেন এবং এসে যা দেখতে পান তা দেখার জন্য সে মোটেই প্রস্তুত ছিলেন না। রফিকের স্ত্রী দেখতে পান তার শাশুড়ি রান্নাঘরে গিয়ে চুলার উপরে থেকে পায়েসের গরম পাত্রটি হাতে নিয়ে তার মাথায় ঢেলে দেন এবং সঙ্গে সঙ্গে রফিকের মা রান্নাঘরের ফ্লোরে পড়ে কাতরাতে থাকে। আরও দেখতে পান পুরো শরীর, পুরো চামড়াগুলো যেন ইতিমধ্যে ওঠা শুরু করেছে। এটা দেখে রফিকের স্ত্রী সাথে সাথে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে দরজাটা মেরে ফেলে এবং রুমের এক কোণায় বসে বসে কাঁপতে থাকে। হঠাৎ করে শুনতে পায় রফিকের স্ত্রী তার পাশে কে যেন হাসছে এবং
হা হা করে হাসছে এবং সে হাসিটা এতটাই ভয়ঙ্কর ছিল যা বোঝানো সম্ভব নয়। রফিকের স্ত্রী আরো বেশি ভয় পেয়ে যায় আর ভাবে এবং খেয়াল করে রুমের ভেতরে অনেক বাজে গন্ধ ছড়াচ্ছে। তারপর সাথে সাথে দেখতে পান দরজায় কে যেন কড়া নাড়ছে এবং দরজায় সামনে তাকাতে সে যা দেখলো তা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিল না। দরজার সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এটা দেখে রফিকের স্ত্রী নিজেকে আর ধরে রাখতে পারলো না, সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। ওদিকে দেখা যায় জেরিনের হুঁশ ফিরতে ওয়াশরুমে পড়ে আছেন। জেরিন সঙ্গে সঙ্গে ওয়াশরুমের ভেতরে বাইরে চলে যায়। জেরিন যখন বাইরে আসলো তখন আনুমানিক রাত 12টা বাজে এবং এত রাতে বাইরে থেকে আসতে কোনো যানবাহন দেখা যাচ্ছে না, শুধুমাত্র ছিঁচি পোকার ডাক ভেসে আসছিল। নির্বিহীন রাস্তা নেই, কোনো মানুষের অস্তিত্ব নেই। যানবাহন না পেয়ে হাঁটা ধরলেন জেরিন। হাঁটতে হাঁটতে চলে গেলেন তান্ত্রিকের বাসায় এবং তান্ত্রিকের সমস্ত ঘটনা খুলে বললেন। সবকিছু শুনে তান্ত্রিক বলল, সেটা আপনার মনের ভুল হতে পারে। আপনি এই বিষয় নিয়ে খুব একটা চিন্তা করছেন, তাই হয়তো আপনার সাথে এমনটা করছেন। আপনি সমস্যা নেই, আপনি বাসায় চলে যান। এদিকে রফিক 3 দিনের কাজ শেষ করে বাসায় এসে দেখেন মায়ের রক্তাক্ত লাশ অবস্থায় রীতিমতো রান্নাঘরে পড়ে রয়েছে এবং রফিক অনেক ডাকাডাকি করলেও তার স্ত্রী কোনো সারা শব্দ দিল না। এদিকে তার মায়ের এমন অবস্থা দেখে সে খুব মর্মান্তিক হয়ে পড়ল। রফিক তার স্ত্রী বেডরুমে গিয়ে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তার স্ত্রী বেডে শুয়ে দিল এবং মুখে পানি দিয়ে হুঁশ ফিরালো। রফিকের স্ত্রী হুঁশ ফিরতে তার স্বামীকে দেখতে পায় এবং সাথে করে রীতিমতো কান্না করে দেয়। তারপর রফিকের স্ত্রী সবকিছু খুলে বলল রফিককে। পরের দিন রফিক তার মায়ের লাশ জানাজা পড়িয়ে দাফন করিয়ে দিল। অন্যদিকে দেখা যায় জেনিন বসে বসে কালো জাদুর ব্যাপারটা চিন্তা করছে। হঠাৎ সে বুঝতে পারলো তার বাম হাতের একটায় বাঁকা হয়ে যাচ্ছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। তার মনে হচ্ছিল পুরো শরীরটা যেন ভেঙে পড়ছে। ঠিক তখনই সাথে সাথে তার পেট ফেটে রীতিমতো নাড়ি ভুঁড়ি বেরিয়ে যায়। অন্যদিকে রফিক তার মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলেন। তারপর মসজিদের ইমাম সাহেব সমস্ত ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হুজুর বলল, আপনি এখন বাসায় চলে যান, আমি আপনাদের বাসায় যাব, ঠিক আছে? তারপর রফিক ওই দিনের মতো বাসায় চলে আসেন। ওইদিকে রাত 10টার দিকে বাসায় হুজুর চলে আসেন। রফিক রীতিমতো তার স্ত্রীর সুন্দর আচরণ দেখে ভালো লাগতে লাগলো। অস্বাভাবিক কিছুই দেখে না। হঠাৎ করে রুমের দরজাটা খুলে গেল। তারা সবাই দেখতে পেল রফিকের মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে অস্বাভাবিক লাগছে। ইমাম সাহেব বুঝতে পারেন মূলত মর্মান্তিক কালো জাদুটা করা হয়েছে তার মেয়ের উপরে। যিশু ভাই, আপনারা সবাই হয়তো অবাক হয়ে গেলেন, তাই না? আর ভাবছিলেন যে কালো জাদুটা করা ছিল রফিকের স্ত্রীর উপরে, তাহলে রফিকের মেয়ের উপরে কিভাবে আসলো? একটু ঘটনার পেছনে চলে আসি। জেরিন নামে যে মেয়েটি সেদিন রফিকের বাড়িতে গিয়েছিল, সেদিন রফিকের স্ত্রীর মাথার চুল মনে করে তার মেয়ের চুল নিয়ে এসেছিল এবং রফিকের মেয়ের প্রথমবারের মতো সেদিন রক্তপাত হয়েছিল। সেই রক্ত নিয়ে এসেছিল জেরিন। তাই জেরিন মর্মান্তিক ভাবে মারা যায়। এই যে ভাই, আপনারা হয়তো বা মনে আছেন জেরিন যখন তান্ত্রিকের কাছে গিয়েছিল সেদিন তান্ত্রিক বলেছিল কালো জাদু কার উপরে করবেন। জেরিন বলেছিল তার খালাতো ভাইয়ের উপরে, কিন্তু তান্ত্রিক বলেছিল তার খালাতো ভাইয়ের উপরে করলে তার ক্ষতি হতে পারে। মানে যেহেতু রফিক জেরিনের খালাতো ভাই, সেহেতু তার ভাই মেয়েও রীতিমতো জেরিনকে রক্তের সম্পর্ক ছিল, সেই কারণে জেরিনের ভয়াবহভাবে মৃত্যু হয়। মূল ঘটনায় চলে যায়। তারা সবাই রফিকের মেয়েকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। ইমাম সাহেব যখন মেয়েটার কাছে গিয়ে মন্ত্র উচ্চারণ করবে, ঠিক তখনই ইমাম সাহেব গলায় ধরে রীতিমতো শূন্যে তুলে ধরে এবং ইমাম সাহেব কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সাথে সাথে রফিকের মেয়ে রীতিমতো ইমাম সাহেবকে ছিটকে মারেন বাইরে। ইমাম সাহেব সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ইমাম সাহেবের হুঁশ ফিরতে তিনি দেখেন রফিক এবং রফিকের স্ত্রী তার মেয়ের লাশ মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং দেখে পুলিশ বাহিনী লোকজন দাঁড়িয়ে তার সামনে এবং ইমাম সাহেব সমস্ত ঘটনা খুলে বলতে চায়। পুলিশকে কিন্তু তা বিশ্বাস করে না। পুলিশ বাহিনী ইমাম সাহেবকে খুনি হিসেবে থানায় নিয়ে যায় এবং 3টি লাশকে পরে মাটিতে দিয়ে দেয় এবং পুলিশ বাহিনীর লোকজন চলে আসে। এই ছিল কালো জাদুর মর্মান্তিক ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। কোরআনে স্পষ্টভাবে বলা আছে এটা যারা করে তারাও ক্ষতি এবং যাদের উপরে করে তাদের উপরেও ক্ষতি। তাই আমি বলি সবাই এই ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকুন। যিশু ভাই, একদম সত্য ঘটনা, আগে মনে হয় না কোথাও প্রচার হয়েছে। ভাই কথাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক কথা এবং দুনিয়া দীর্ঘজীবী হোক, এটি আপনার ছোট ভাই কিউকে কাউসার, ময়মনসিংহ দাপুনিয়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই ফর ইউর বিউটিফুল স্টোরি। বাট আমি বিলিভ করি যে স্টোরিটা আসলে এখান থেকে শিক্ষার একটা বিষয় আছে, যে আপনি যদি কাউকে কালো জাদু করতে চান, যে সেটা যে আপনার নিজের উপরেও আসবে না
তা কিন্তু আসলে বলা যায় না, যে কোনো কিছু হয়ে যেতে পারে পৃথিবীতে। এই জন্য সবসময় সবকিছু আমি মনে করি যে সবসময় সবকিছু বুঝে শুনে করা উচিত। দিস স্টোরি ইজ ভেরি ভেরি বিউটিফুল, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি স্টোরিটা আমার কাছে মনে হচ্ছে আমি কোথাও শুনেছি, কোনো একটা জায়গা থেকে ইন্সপায়ার্ড হয়ে সম্ভবত স্টোরিটা এসেছে, বাট স্টোরিটা যেটাই হোক না কেন আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, বেশ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আশা করছি আপনার কাছ থেকে দারুণ দারুণ সব স্টোরি আরো পাবো। এবং আমি এতটুকুই শুধু বলবো না, আরো বলবো যে আপনি অসাধারণ কিছু দিবেন ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়াতে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনার পরবর্তী ঘটনার আশায় থাকলাম। লাভ ইউ সো মাচ। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভীষণ ভালো আছেন। আমি ফয়সাল আহমেদ আজ প্রথমবারের মতো ভৌতিক দুনিয়ায় ঘটনা লিখছি। জানি না শেয়ার হবে কিনা, তবে শেয়ার করলে অনেক খুশি হব। এই ঘটনাটি মূলত একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কালেক্ট করা এবং আশা করি আপনি ঘটনাটি শেয়ার করবেন। ঘটনাটির নাম লাস্ট ট্রেন। এই ঘটনার মূল লেখক দেবজয়ন্তী ব্যানার্জি। চলে যাই গল্পে। বিমল স্টেশনে পৌঁছে যখন ওরা হাত ঘড়িটার দিকে তাকালো তখন ঘড়িতে রাত 9:15 বাজে। টিকিট কাউন্টারে বসে থাকা লোকটাকে বিমল জিজ্ঞেস করলো, আচ্ছা দিল্লি যাওয়ার ট্রেন কোনটা? সেটা কি চলে গেছে নাকি? লোকটা বলল, হ্যাঁ 1 মিনিট আগে তো চলে গেল, মিনিট 5 হয়ে আছে আর কি। বিমল একটু নিচু স্বরে জবাব দিল, চলে গেছে? তা দিল্লি যাবার আর কোনো ট্রেন নেই? লোকটি এবার একটু চুপ করে থেকে জবাব দিল, আছে তো একটা লাস্ট ট্রেন আছে, রাত 10:30 নাগাদ আসবে আর কি। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আপনি লাস্ট ট্রেনে চলে যেতে পারেন। তবে সাবধান, অনেক সময় লাস্ট ট্রেন জার্নি কিন্তু অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না। বিমল বলল, না না না, আমার কোনো সমস্যা নেই, আমি লাস্ট ট্রেনে যাবো। তাছাড়া আমার লাস্ট ট্রেনে জার্নির অভিজ্ঞতা আছে, আমি অনেকবার লাস্ট ট্রেনে জার্নি করেছি। লোকটা বলল, হ্যাঁ তাহলে তো ভালো, বেস্ট অফ লাক, আপনার যাত্রা শুভ হোক। বিমল বলল, ধন্যবাদ। লোকটা তখন বলল, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, ট্রেনে এলে আমি আপনাকে জানাবো না। বিমল বলে উঠল, ঠিক আছে। টিকিট কাউন্টারের লাগোয়া ওয়েটিং একটা রুম আছে এবং বিমল বাইরে থেকে দেখলো ওয়েটিং রুমটা পুরোপুরি ফাঁকা। বিমল ওয়েটিং রুমের বড় কাচের দরজা ঠেলে ভিতরে ঢুকে গেল। ওয়েটিং রুমে বসার জন্য 5-6টা সোফা রাখা আছে। তার মধ্য থেকে একটা সোফা নির্বাচন করে বিমল তাতে বসলো এবং কাঁধ থেকে ব্যাগটা খুলে রাখলো, সোফার উপরে রাখলো। তারপর একটু বিশ্রাম নিয়ে ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বার করে বিমল পড়তে শুরু করলো। কিন্তু সময় যেন কিছুতে আর কাটতে চায় না। বিমলের কাছে প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো মনে হলো এবং বিমলের একটা সময় এক প্রকার একঘেয়েমি লাগতে শুরু করলো। ম্যাগাজিনটাকে সোফার উপরে রেখে বিমল ওয়েটিং রুমের ভেতরে পায়চারি করতে লাগলো। এমন সময় ওয়েটিং রুমের কাছের দরজা রীতিমতো ঠেলে জামার প্যান্ট পরা একজন বছর 40-এর লোক রীতিমতো ওয়েটিং রুমের ভেতরে প্রবেশ করলো। লোকটার হাত থেকে একটা কালো রঙের ব্যাগ ছিল। লোকটা ঠিক বিমলের সামনে রাখা সোফাতে বসলো এবং পকেটে রাখা সিগারেটের বক্স থেকে একটা সিগারেট বার করে ধরালো। বিমল আগের মতো করে আবার সোফাতে গিয়ে বসলো এবং চোখের সামনে আবারও ম্যাগাজিনটাতে রীতিমতো চোখ মেলালো। ম্যাগাজিনটা পড়তে পড়তে বিমল লোকটার দিকে একবার তাকালো। বিমল দেখলো লোকটা ওর দিকে তাকিয়ে রয়েছে। বিমলের মনে হলো হয়তো বা লোকটা ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ওকে চুপ দেখে লোকটা হয়তো বা ওর সাথে কথা বলার সাহস পাচ্ছে না। ওয়েটিং রুমের ভেতরে বেশ কয়েক মিনিট অনিস্তব্ধতা বিরাজ করলো। তারপর ওয়েটিং রুমের নিস্তব্ধতা ভঙ্গ করে বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? লোকটা স্টান জবাব দিল, দিল্লি যাব, ওখানে আমার একটা ছেলে আছে, সে থাকে এখানে। আমি বেসরকারি চাকরি জীবিকা করতাম আর কি, সবাই মাত্র 4 দিন হলো রিটায়ার করেছি, তাই আর এখানে থাকবো না, ছেলের কাছে চলে যাবো, তাই আর কি জানছি। আর আপনি? বিমল উত্তর দিল, আমিও আপনার মতোই দিল্লি চলে যাবো আর কি। লোকটা একটা মুচকে হাসিতে বলল, হ্যাঁ তাহলে আপনার জন্য আর গন্তব্যস্থল একই। হ্যাঁ, বিমল তখন বলল, একদম। তারপর বিমল লোকটাকে জিজ্ঞেস করলো,
আপনার বাড়িতে আর কে কে আছে? লোকটা বলল, বাড়িতে ছেলে, বৌমা, একটা নাতি আর একটা নাতনি আছে। বিমল বলল, আর আপনার স্ত্রী? লোকটা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো আর বলল, আমার স্ত্রী 2 বছর আগে ওই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। বিমল বলল, ও আই এম রিয়েলি সরি, প্লিজ কিছু মনে করবেন না। লোকটা তখন বলল, না 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 ঠিক আছে, আপনি জানতেন না তা জিজ্ঞেস করেছেন, তা জানগে আপনি বলুন আপনার বাড়িতে কে কে আছে? বিমল তখন বলল, আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার 5 বছরের একটা ছেলে আর 3 বছরের একটা মেয়ে আছে। লোকটা তখন বলল, খুব ভালো খুব ভালো। বিমল লোকটাকে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি আমি জানতে পারি? লোকটা তখন হেসে একটু বলল, নিশ্চয়, আমার নাম রাখিকান্ত দাস। আপনার? বিমল তখন বলল, আমার নাম বিমল হালদার। এইভাবে কথা বলতে বলতে খুব কম সময়ের মধ্যে ওদের দুজনের বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেল এবং বেশ জানাশোনা হয়ে গেল। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গিয়েছে বিমল বুঝতেই পারেনি। ঠিক 10টা বা 10:25 সেই সময় টিকিট কাউন্টারের লোকটা ওয়েটিং রুমের কাঠের দরজার সামনে ঠেলে ভেতরে ঢুকে ওদের দুজনকে উদ্দেশ্য করে বলল, ট্রেনে ঠিক আছে, চলুন চলুন। বিমল লোকটাকে বলল, চলুন তাহলে, বাকি কথাটা ট্রেনে বসে বসে বলা যাবে। বিমলের পেছনে সেই লোকটা ওয়েটিং রুমের কাঁচের দরজা ঠেলে বাইরে বের হলো। টিকিট কাউন্টারের লোকটা বলল, তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়ুন, ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। বিমল একটু দেরি না করে ট্রেনে উঠে পড়লো। বিমলের সঙ্গে সেই লোকটাও ট্রেনে উঠলো। বিমল দেখলো ট্রেনটা পুরো ফাঁকা। ট্রেনের ভেতরে কেবলমাত্র ওরা দুজন। বিমল জানালার কাছে সিটে বসলো। লোকটাও ঠিক বিমলের পাশের সিটে গিয়ে বসলো। বিমলের বেশ খিদে পাচ্ছিল। বিমল ব্যাগ থেকে বিস্কুটের একটা প্যাকেট বার করে প্যাকেটটা ছিঁড়ে তার থেকে বিস্কুট বের করে খাওয়া শুরু করলো। বিমল বিস্কুটের প্যাকেটটার দিকে ইশারা করে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি বিস্কুট খাবেন? লোকটা বলল, না না না। বিমল আবারও বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একাই খাই। ঠিক আছে, ওকে। ঠিক এই সময় বিমল ফোনটা বেজে উঠলো এবং ফোনটা বার করে দেখলো ওর ছোটবেলার বন্ধু শাবনিক ফোন করেছে। বিমল কলটা রিসিভ করে হ্যালো বলতে ফোনের ওপার থেকে শাবনিককে জিজ্ঞেস করলো, তুই এখন কোথায় আছিস রে? বাড়ি তোর জন্য সবাই অপেক্ষা করছে। বিমল বলল, আমি সবে ট্রেনে উঠলাম আর কি। শাবনিক জিজ্ঞাসা করলো, কেন? তোর তো রাত 9টায় ট্রেন ছিল, তুই এখন ট্রেনে উঠলি কেন? বিমল বলল, রাস্তায় ট্রাফিকের জন্য স্টেশনে আসতে দেরি হয়ে গেছিল আর কি, যার জন্য রাত 9টার দিকে আর কি আমাকে মিস হয়ে গেছে, আর তাই অগত্যা রাত 10:30টার সময় ট্রেনটা লাস্ট আমাকে ধরতে হলো আর কি। তুই চিন্তা করিস না, কাল ঠিক সময় আমি পৌঁছে যাবো। শাবনিক তখন বলল, ঠিক আছে, সাবধানে আয়, চল। ঠিক আছে তাহলে রাখছি, হ্যাঁ। বিমল বলল, ঠিক আছে রাখ তাহলে। এই বলে শাবনিক ফোনটা কেটে দিল। বিমল দেখলো লোকটা এখন গল্পের বই পড়ছে। বইটা সামনে প্রচ্ছদ দেখে বিমল বুঝতে পারলো বইটা ভূতের গল্পের একটা বই। লোকটাকে মনোযোগ সহকারে গল্পের বইটা পড়তে দেখে বিমল কৌতূহল মাখানো কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা রাখিকান্ত বাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? লোকটা নিজের মুখের সামনে থেকে গল্পের বইটা সরিয়ে নিয়ে বিমলের দিকে একবার গুনগুনে দৃষ্টিতে তাকালো এবং বলে উঠল, হ্যাঁ বিশ্বাস করি তো। বিমল একটু খেয়ালি করে লোকটাকে জিজ্ঞেস করলো, আপনি কখনো কি ভূত দেখেছেন? লোকটা বলল, না 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 দেখিনি, কিন্তু তা বলে যে ভূতের অস্তিত্ব নেই এটা আমি বিশ্বাস করা বা বলা যায় না। এই জগতে যেমন মানুষের অস্তিত্ব আছে ঠিক তেমনই ভূতের অস্তিত্ব আছে। এক কথায় মানুষ থাকলে ভূত তো থাকবে। লোকটা উল্টো সে বিমলকে জিজ্ঞেস করলো, কেন আপনি ভূতে বিশ্বাস করেন না? বিমল বলল, আরে না, ওসব ভূত টুতে আমি বিশ্বাস করি না, বলতে কিছু নেই। লোকটা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলে এবং গম্ভীর করা বললো, আর ভূত যদি আপনার সঙ্গে থাকে তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিমল অবাক হয়ে বলল, মানে? এই বলে লোকটা নিজের মুখের উপর থেকে বইটা সরিয়ে নিল। লোকটার মুখ দেখে বিমলের চোখ দুটো যেন বিস্তারিত হয়ে গেল। ভর্ষ এক চেহারা, লোকটার সারা মুখে রক্ত লেগে আছে। থুতনি একদিকে যেন ভারী জিনিস আঘাত করলে যেমন থেতলে যায় ঠিক
কেমন থেতলে গেছে। লোকটা সমস্ত কাপড় জামাতে যেন রক্ত লেগে আছে। এই বিভৎস দৃশ্য দেখার পর বিমলের গলা যেন শুকিয়ে গিয়েছে। বিমল অনেকটা চেষ্টা করার পরেও ওর গলাতে কোনো আওয়াজ বেরোলো না। বিমল একটু দেরি না করে ওর সিট থেকে উঠে সামনের অন্ধকার কামরার দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল এক ভারী জিনিসের সঙ্গে হোঁচট খেয়ে ট্রেনের কামরায় অ্যালুমিনিয়ামের বেছের ওপরে সজোরে মুখটা থুবড়ে পড়লো এবং বিমলের থুতনি ফেটে রক্ত বের হতে শুরু করলো। বিমল পকেট থেকে রুমালটা বার করে থুতনির উপরে চেপে ধরলো। পকেট থেকে ফোনটা বার করে ফোনের টর্চটা অন করে পায়ের কাছে মারতে বিমলের গা যেন শিউরে উঠলো। ওর পায়ের কাছে পড়ে আছে একটা পচা গলা আধা খাওয়া লাশ। বিমলের সঙ্গে সঙ্গে পা দুটো 3টা পা ছিটিয়ে নিল এবং লাশটার মুখের উপরে টর্চের আলো পড়তে বিমল আঁতকে উঠল। লাশটা বিমলের খুব চেনা। বিমল ভয় তোতলাতে তোতলাতে বলল, এ তো সে টিকিট কাউন্টারে বসে থাকার লোকটা। তার মানে কি? তার মানে? বিমল লাশটার মুখের দিকে কয়েক নজর তাকিয়ে থাকলো। তারপর কোনো রকমে নিজেকে সামনে নিয়ে যখন বিমল সামনের দিকে তাকালো, বিমল সামনে যা দেখলো তা দেখে ওর হুঁশ উড়ে গেল। এতক্ষণ ট্রেনের সবাই কামরাগুলো যেন বিমল খালি চোখে দেখছিল। এখন সেই কামরাগুলোতে অনেকটা কুকুরের মতো দেখতে দানব আকৃতির হিংস্র জন্তু রয়েছে। তারা প্রত্যেকে বিমলের থেকে একটা হিংস্র চাহনি দিয়ে তাকিয়ে রয়েছে এবং থেকে থেকে বিমলের উদ্দেশ্যে গর্জে উঠছে। বিমল দেখতে পেল ওর থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। বিমল হাত জোর করে লোকটাকে বলল, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা একটু খেয়ালে করে জবাব দিল, অনেকদিন পর শিকার ধরেছি, এত সহজে কি ছেড়ে দেওয়া যায় বলুন? বিমল আবার আগের মতো করে হাত জোর করে লোকটাকে বলল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না। লোকটা মুখে এক প্রকার পৈশাচিক হাসি ফুটে উঠল এবং তখন সে কুকুরের মতো দেখতে দানব আকৃতির হিংস্র জন্তুটা বিমলের থেকে ছুটে আসতে লাগলো। বিমল কি করবে কিছু বুঝে উঠতে পারছিল না। ভয় রীতিমতো বিমলের হাত পা থরথর করে কাঁপতে লাগলো। দেখতে দেখতে কুকুরের মতো দেখতে সে দানব আকৃতির হিংস্র জন্তুগুলো বিমলের উপরে ঝাঁপিয়ে পড়লো। জন্তুগুলো তাদের ধারালো দাঁত দিয়ে বিমলের শরীর কামড়ে বসালো এবং বিমলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো। বিমল নিজেকে ওই হিংস্র জন্তুগুলোর আক্রোশ থেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বিমলের সকল চিন্তা এবং চেতনা যেন ব্যর্থ হলো। এতগুলো হিংস্র জন্তুর কাছে বিমল নিজেকে অসহায় বলে মনে করতে লাগলো। বিমল যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু এখানে বিমলের চিৎকার শোনার মতো কেউ নেই। ট্রেনের হুইসেল শব্দে বিমলের চিৎকার যেন মিলিয়ে গেল। জেসু ভাই, এই ছিল ঘটনা। যদি ভালো লাগে তবে শেয়ার করতে পারেন। এমনই কিছু ছোট ছোট গল্প আমার কাছে আছে, আমি সময় করে সব কালেক্ট করে আপনার কাছে পাঠিয়ে দেব। গল্পগুলো দয়া করে প্রচার করবেন, ইনশাল্লাহ আরো ঘটনা দেব। চলে যাই এখনকার মতো। Hey, Faisal ভাইয়া, what a story, that is a beautiful story। এবং একই সাথে বলবো যে আসলেই অনেক সুন্দর ছিল স্টোরি, আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এবং এ ধরনের স্টোরি আমি অনেক পছন্দ করি, খুবই মজাদার লাগে এবং ভয়ঙ্কর একটা ঘটনা ছিল। এরকম ভয়ঙ্কর ঘটনা কিন্তু আপনারা সবাই লিখে পাঠাতে পারেন। আপনাদের প্রতিটা ঘটনা আমি সব সময় কিন্তু শেয়ার করি। ভৌতিক দুনিয়ায় কিন্তু আপনাদের জন্য সব সময় থাকে। আমি চাবো যে দারুণ সব ঘটনা কিন্তু আপনারা লিখে পাঠাতে পারেন এবং আপনাদের দেওয়ার সেরা ঘটনাগুলো কিন্তু আমি শেয়ার করেছি আগেও এবং এখনো শেয়ার করবো, সামনেও শেয়ার করবো। দিস ইজ দ্য ফ্যাক্ট। বেসিক্যালি আমি দেরি করবো না, আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো, ভাইয়া আপনি শেয়ার করেছেন আপনার পরবর্তী ঘটনা, আপনি দেরি করবেন না, বিকজ দেরি করলে আসলে স্টোরিগুলো পিছনে চলে যাবে। আমি চাই না যে পিছনে চলে যাক। আপনি অবশ্যই দ্রুত ঘটনাগুলো লিখে পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের পরবর্তী ঘটনা আপনারা অবশ্যই শেয়ার করে দেবো। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো থাকেন। আজ ভৌতিক দুনিয়ায় নতুন দুটি ঘটনা শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে দুটি ঘটনা একসাথে শেয়ার করে দেবেন। ঘটনার নাম ভয়ঙ্কর রাত। আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায়শই ওর বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতো। পড়াশোনা চলাকালীন আমরা একসাথে দিল্লি ইউনিভার্সিটি থেকে অনার্স পাস করি। কলেজে মামাতো ভাই আর আমার ডিপার্টমেন্ট আলাদা হলেও আমাদের দুজনকার বন্ধুত্ব কিন্তু খুব ভালো ছিল। ভাগ্যক্রমে একজন চাকরির সুবাদে আমরা দুজন দিল্লিতে থাকি। তবে দিল্লিতে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব অনেকটাই বেশি এবং মামাতো ভাই চাকরি পাওয়ার পর থেকে বিয়ে করেছে। তবে আমি এখনো বিয়ে করিনি, আমি এখন পুরোপুরি সিঙ্গেল। তবে খুব শীঘ্রই 4 হাত হতে পারে। মামাতো ভাই এবার অনুরোধ করার জন্য আমি অফিস থেকে 2-3 দিনের জন্য ছুটি নিয়ে নিলাম। আমি মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সবকিছু ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধ্যাবেলায় রওনা হয়ে যাব। সেই মতো ড্রাইভারকে সবকিছু ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যায় যাওয়ার পর থেকে সেরে বেরিয়ে পড়লাম। বের হওয়ার সময় মা যথারীতি সাবধানতা বানিয়ে দিতে লাগলো, সাথে একটা তাবিজও দিল। আমি তো সব কিছু দেখে একদম হতভম্ব। আমি বললাম, মা তুমি সেই আগেকার দিনের মানুষই রয়ে গেলে, আর এইসব তাবিজ মালদি দিয়ে আমি বিশ্বাস করে এইসব জিনিসগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। আর তুমি? মায়ের তো একদম স্টান জবাব, কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করি। নে তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়, যথারীতি মায়ের হুকুম মেনে মাদুলিটা হাতে পরে নিলাম। এবার আমি আর ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম এবং ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিকে কারো নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে আমি বসেছিলাম। পুরো গাড়িটা আমি আর জীবনে ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে আর গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটাও বেজে উঠলো। আমি পকেট থেকে ফোনটা বার করে দেখলাম মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ঠিক হ্যালো বলতেই মা জিজ্ঞেস করলো, একা যাতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম, আরে না, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না মা, আমি পৌঁছে তোমাকে ফোন করবো, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা খুব পছন্দের আমার। গানটা শুনতে শুনতে কখন যে ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি। হঠাৎ করে জীবন এমন ভাবে গাড়িটা ব্রেক মারলো যেন পুরো গাড়িটা উল্টে যাওয়ার মতো জোগাড় হলো। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এইটা কি হলো রে জীবন? হ্যাঁ, এত জোরে কখনো গাড়ির ব্রেক করে নাকি? হ্যাঁ। জীবন বলল, আমার কোনো দোষ নেই স্যার, ওনার সব দোষ, উনি সবকিছু করছে। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটা মেয়ে বাচ্চা করে নিয়ে দাঁড়িয়ে আছে। ঘড়িতে রাত তখন 12টা বাজে। মেয়েটি পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। চোরগুলো এমন ভাবে হাওয়ায় উঠছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে দেখলাম, কি ব্যাপার, আপনি এত রাতে ওই সুরসান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে দিয়ে আসলেন কেন? হ্যাঁ। তখন মেয়েটা কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, আমি কোনো রকমে ওদের কাছ থেকে পালিয়ে এসেছি, আমার শ্বশুর বাড়ি, তারপরে আপনারা আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। আমি বললাম, আচ্ছা দেখুন, আপনি রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতে মেয়েটা আমার পা ধরে রীতিমতো কান্নাকাটি করা শুরু করলো। ওদিকে জীবন বলল, আমাদের গাড়ির পিছনের সিটটা খালি পড়ে আছে, আমরা নয় বিপদ থেকে সাহায্য করে একটু, কি বলেন? তো ওর শ্বশুর বাড়ি আমরা এখানেই নামিয়ে দিব না, সমস্যা কি? জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠালাম আর মেয়েটি বাচ্চাটিকে কোলে নিয়ে গাড়ির পেছনে সিটে বসে পড়লো। এরপরে জীবন গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভেতরে আমরা ছাড়াও আরো একজনের অস্তিত্ব বোধ করছিলাম এবং অস্বস্তি লাগছিল। কেমন যেন একটা চাপা কটু বিশ্রী আষ্টিক গন্ধে গাড়ির ভেতরটা যেন মোমো করছে। আমার আর থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে গাড়ির জানালাগুলো খুলে দিলাম। জীবন গাড়িটা রাস্তায় ধরে ধরে দাঁড় করালো। হঠাৎ আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছিল কেউ যেন
একটা কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে কাঁদছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পেছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয় ভয় গাড়ির পেছনের সিটে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। আমরা আমাদের নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছিলাম না। আমরা যে মেয়েটিকে গাড়িতে তুলেছিলাম সেই মেয়েটা এখন এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। সে দানবটা বড় বড় হাত এবং সে হাতে বড় বড় নখ ছিল। চোখগুলো পুরোপুরি একেবারে টকটকে লাল, যেন আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রঙের লানা পড়ছে। সারা শরীর শ্যাওরা জাতীয় থকথকে পদার্থ লেগে আছে। সে এক বিভীষিকাময় বিভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট্ট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তি নিয়ে রীতিমতো ছেড়ে ছেড়ে খাচ্ছিল। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বলে বোঝানো যাবে না। এই দৃশ্যটা দেখে আমরা দুজনেই রীতিমতো প্রচন্ড ঘামতে শুরু করি। আমরা রীতিমতো গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। হাত পা যেন অবশ হয়ে গেছে। জীবন এই সব কিছু দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখেছিলাম সে এখানে খেয়ালই করেনি। আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। আমার মাথা কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটা লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার বিভৎস লালা জড়ানো চেহারা দিয়ে আমার দিকে তাকালো। একটু একটু করে আমার দিকে এগিয়ে আসে। তখন তার ঠোঁটে এক পৈশাচিক হাসি বিরাজ করলো। যখন দানবটা আমার কাছে চলে আসে তখন আমি দু হাত দিয়ে আমার মুখ ঢাকলাম। আর ঠিক তখনই মায়ের দেয়া একটা তাবিজ থেকে একটা তীব্র নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়লো। নীল আলোর প্রভাবে সেই দানবটা আমার থেকে অনেকটাই দূরে সরে গেল। তারপর যা ঘটলো তা অতি ভয়ঙ্কর ছিল। নীল আলোর প্রভাবে দানবের সারা শরীর থেকে মাংসগুলো যেন ঝরে ঝরে পড়তে শুরু করলো। দানবটা এক প্রচন্ড হাড়হিম করা চিৎকার করে শুরু করলো, যেন কোনো অদৃশ্য শক্তি দানবটার শরীরটা টুকরো টুকরো করে ফেলছে। এবার দানবটা আরো ভয়ঙ্কর চিৎকার করে উঠল। আমি দেখলাম দানবটার শরীর মাঝখান থেকে দুভাগ করে রক্ত হয়ে গেছে। সে ভয়ঙ্কর হাড়হিম করা দৃশ্য দেখে আমি আর কোনোদিন ভুলবো না। এরপর দানবের সারা শরীরটা রীতিমতো আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং ধুলোর মতো করে বাতাসে মিলিয়ে গেল। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙলো জীবনের কণ্ঠস্বর শুনে। জীবন বলল, স্যার উঠুন, স্যার উঠুন, সকাল হয়ে গেছে তো। আমি বাইরে চারদিকে তাকালাম। সকালে সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলল। ঘুম থেকে উঠতেই জীবন কালকে সেই দানবটার কথা জিজ্ঞেস করলো। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তাই কালকের ঘটনার ব্যাপারে আমার আর কিছু মনে নেই। কালকে রাতের বাদ বাকি ঘটনাটা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছে গেলাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো, কিরে তোর কাল রাতে তো আমার এখানে আসার কথা ছিল, তোর আসতে দেরি হলো কেন? তখন আমি আর জীবন কালকের ঘটনাটা সমস্ত ঘটনা খুলে বললাম। আর মামাতো ভাই তার শুনে গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়েতে কাল রাতে আসছিলি না, সে হাইওয়ে প্রায় 5 বছর আগে 21 থেকে 22 বছরের মেয়েকে রীতিমতো বাচ্চা সহ কতগুলো লোক একেবারে ভালো মতো করে কুপিয়ে লাশটাকে মাটির সাথে মিশিয়ে দেয় এবং এরপরে লাশটাকে নদীর পানিতে ফেলে দিয়েছিল। তখন থেকে ওই হাইওয়েতে ওই মেয়েটা আত্মা করে বেড়ায়। সেই জন্য হাইওয়ে দিয়ে রাত্রি 10টার পর কেউ যায় না, বুঝলি? তোরা এই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এরকম ঘটনা ঘটেছে, বুঝতে পারলি? আমার মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। এই ছিল ঘটনা। জেফরি ভাই ঘটনাটি শেয়ার করতে পারেন। এবার আসি দ্বিতীয় ঘটনায়। যদি ঘটনাটি ভালো লাগে আপনি আপনার মতো করে পড়ে শোনানোর অনুরোধ রইল বা পড়ে শোনাবেন। চলে যাই পরবর্তী ঘটনায়। ঘটনাটির নাম রাতের অতিথি। খুট করে কিসের যেন একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আজকাল এই এক রোগ হচ্ছে, যত বয়স বাড়ছে ঘুম পাতলা হয়ে যাচ্ছে। রমা থাকলে তবুও ঠিক না হলে আর কেমন যেন গা শিরশির করে, বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আওয়াজটা কিসের হলো আদৌ ঘুমন্ত চোখে পরিষ্কার দেখতেও পাচ্ছি না। বোবাই টুবাই ডাকলো নাকি, শরীর খারাপ হলো নাকি, নেমে এসেছে ওপরের শেয়ার করা সে ঘর থেকে। রমা তো কাল ফিরবে না, কারো সাড়াও পাচ্ছি না। কিরে বোবাই টুবাই ডাকছিস নাকি?
তোর মনের ভুল হবে না, শুয়ে পড়ি, কাল অনেকক্ষণ কেস নিয়ে একটু শুনানি আছে। আবার খুটখুট করে শব্দে উঠে বসলাম। আরে ওটা কি খোলা দরজার সামনে দাঁড়িয়ে? বাড়িতে ঢুকলো কি করে? ঘরের দরজাটা খুলে শোয়া চিরকালের অভ্যাস, সে বাবা মা বেঁচে থাকতেই এই অভ্যাস। তবে যদি রাত বিরাতে শরীর খারাপ হয়ে যায় ডাকলে তো শুনতে পাবো না। বাবা মা কবে গত হয়ে গেছেন, কিন্তু সিনম এখনো চলছে। ঘরে তো নুয়ে ঢুকছে এবং দরজা খোলা পেয়ে প্রায়, কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? আমি নিজেই শোবার আগে সবকিছু চেক করেছি। বুবাই টুবাইয়ের ওপরে ভরসা আছে। রাত 3 কানে হেডফোন কেটে দিয়ে রীতিমতো ঢুকে গেল। সদর দরজাটার দিকে দিতেই যেন কেউ খেয়ালে নেই, আর স্পষ্ট দেখা যাচ্ছে না, কেমন যেন ছায়া শরীর। আলোটা যে জ্বালাবো তারও উপায় নেই। দরজার পাশে সুইচ বোর্ড গার্ড করে উনি দাঁড়িয়ে আছে। কতবার রমা বলেছে একটা সুইচ করে রীতিমতো বইয়ের কথা না শোনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ছায়াটা যে একটা পুরুষ সেটা বুঝতে বাকি নেই, এবং সে বলল, কে কে আপনি? কি করে বাড়িতে ঢুকে গেলেন? হ্যাঁ, কি কথা কানা যাচ্ছে না? আজব তো। আস্তে আস্তে একটু পরিষ্কার হলো আবহাওয়াটা। ওই শার্ট আর কেমন যেন অচেনা অচেনা লাগছে। অনেকদিন আগে দেখা কিছু লোকের কথা মনে পড়ছে না। না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। মনে পড়েছে, এটা তো নীলুর শার্ট। আপনি কি করে পেলেন ওর শার্ট? নীলু তো অনেক আগে মারা গেছে। হঠাৎ একটা প্রচন্ড অট্ট হাসি যেন হেসে উঠল। তুই হাসানি দাদা? কিরে দাদা, আমায় চিনতে পারছিস না? কেমন আছিস? ভালো করে দেখ তো। আমি নীলু। ভীষণ একটা ভয়ঙ্কর ভয় যেন আঁকড়ে ধরলো আমায়, এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সেই দ্বারা দিয়ে হিমেল রক্ত প্রবাহ যেন বেরিয়ে যাচ্ছে। না 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 না, এইটা হতে পারে না, সব কিছু মিথ্যা। কে আপনি? ফ্রড কোথাকার, ভয় দেখাতে এসেছেন? জানেন না হাইকোর্টের একেবারে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কিন্তু আমি। হ্যাঁ, ওই যে অখিলেশ চ্যাটার্জি আছে না, আমাকে তো ব্ল্যাকমেল করছে, আমি বলে দেবো। তখন সে অবরটা বলল, তোর দাদা, তুই সে একই রকম ভিতর রয়ে গেলি। কি লাভ তোকে ভয় দেখিয়ে? 30 বছর আগে যখন খাদের ধারে ঢাকলি, কিছুই না ভেবে এগিয়ে গিয়েছিলাম। বললি দেখ ভাই, নিচে চকচক করছে। তোরে দাদা, কিছুই তো দেখতে পাচ্ছি না। পাবি আর একটু বুঝে দেখ না। ঝুঁকে পড়ছিলাম শরীরে ব্যালেন্সটার উপরে ছেড়ে দিয়ে। প্রথম ধাক্কাটা যখন তুই দিলি না, ভয়টা অবাক হয়েছিলাম বেশি, তখনও পড়িনি। দ্বিতীয় আবার সামলাতে পারলাম না রে, অনেক নিচে পড়েছিলাম। মনে আছে তোর কি বলেছিলাম? দাদা, আমি পড়ে যাচ্ছি, দাদা আমাকে বাঁচা। মনে আছে না? কেন করলি দাদা? আমি তো তোর অকাত ভালোবাসতাম, অনেক বিশ্বাস করতাম। কেন করলি? তোর ওপর নিজের চেয়ে অনেক বেশি বিশ্বাস করতাম। আর তুই আজ সফল, কিন্তু এই পাপ পথকে তুই মিশতে পারবি? দাদা, তুই না অনেক বড় উকিল, নিজের বিচারটা করছিস কোনোদিন? তোর প্রাপ্য শাস্তিটা যে অনেক বড় রে দাদা, সেটাকে দেবে রে দাদা। চুপ, একদম চুপ, একদম ফালতু কথা বলবো না। কি উল্টাপাল্টা বলছো? কে তুমি? কি করেছি আমি কিছু করিনি, কোনো অন্যায় করিনি আমি। কিসের পাপ, কিসের শাস্তি? রোজ রোজ বাইরে সবাই শুধু নীলু 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 করে, এমনকি বাবা মাও। কেন, আমার মতো কি কম ছিল নাকি? হ্যাঁ, মানছি নীলুর মতো সাহস আমি ছিলাম না। দৌড় প্রতিযোগিতায় প্রথম, সাঁতার, ফুটবল, দাবা, পড়াশোনা, সবকিছুতে প্রথম। তাতে কি আমিও কি কম ছিলাম নাকি? আমি কম ছিলাম না, আমার বুদ্ধি অনেক বেশি ছিল। ভালো গান গাইতে পারতাম, লজিক স্টিপ টপ ক্লাস করতাম। প্রথম না হলেও জিনিয়াস হওয়া যায় না। কিন্তু না, আমি কোনো গুণ করে চোখে পড়তো না, আমার গুণ কারো চোখে পড়তো না। সবার মুখে একটাই নাম, নীলু 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 নীলু। আর তুই বা কম কি চিনি? হ্যাঁ, সবসময় কিসের দাদা? হ্যাঁ, এবারও হেরে গেলি। আমি পরাজিত, তাই না? পাগল হয়ে গেছিলাম রে, পাগল হয়ে গেছিলাম। 13 বছরের মনটা রাগে হিংসায় পশু হয়ে গেছিলাম আমি। কেন কোনো কম্পিটিশন রাখবো না, শুধু আমি আর আমি। বেশ করেছি, সব করেছি। আজ দেখ আমি কত সফল।
মা বাবা কিছু একটা আজ করেছিল, সেদিনের পর কোনোদিন আমায় ভালোবাসতে পারেনি। সবসময় অদ্ভুত চোখে তাকাতো আমার দিকে। আমি কিন্তু ছেলের কোনো কর্তব্য অবহেলা করিনি, আমি আমি কারো প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করিনি। তখন সে বলে উঠল, দাদা, তোর তো দুটো দমজ জমজ ছেলে আছে, তাই না? ঠিক আমাদের মতো তুই ভাই, কিন্তু দেখ ওরা কত সুন্দর, কত ফ্রি, দুজন দুজনের মতো, কেউ পরোয়া করে না কে কি বললো, কে বেশি ভালো, কে বেশি কম। তুই তো নিজের মতো করে বাঁচতে পারতিস দাদা। আমায় মেরে তুই কি সত্যি ভালো আছিস? যদি তোর একটা ছেলে আর একজনকে তখন আমি বলে উঠলাম, না 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 না, কি 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 আবল তাবল বলছো? তুই উল্টা বানাবো না, কিছু হবে না, আমার ছেলে কিছু হবে না, কিছু হতে দিব না, আমি বুক দিয়ে আগলে রাখবো। তুই তুই কিছু করতে পারবি না, সেদিনও পারিস নি, আজও পারবি না। হ্যাঁ, আজও ওই পাহাড়ে বেড়াতে যেতে পারি না, রাতে ঘুম ভেঙে যায়, একটা ভয় সবসময় হয়। বিশ্বাস কর নীলু, সত্যি বলছি, সেদিন চোখের মাথা যা করেছে, কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারিনি, কোনোদিন না নীলু, বিশ্বাস কর। তখন নীলু বলে উঠলো, তোর পরিবার তো জানে না 30 বছর আগে কোনো এক খাদের ভিতরে তোর এই স্বপ্নতার বীজ বপন করা হয়েছে। কিছু কথা না জানাই থাক। না রে দাদা, তোর কোনো ক্ষতি করতে আসিনি, এসেছিলাম তোকে দেখতে। তোর সব পাপ বোধ গ্লানি আমি নিয়ে গেলাম। চলি রে দাদা। শুধু যাবার আগে একটা কথাই শেষবারের মতো বলতে চাই, তোকে খুব ভালোবাসতাম রে দাদা। দুনিয়ার সবচেয়ে বেশি তোকে ভালোবাসতাম। আমি তো তোর মতো বড় হওয়ার স্বপ্ন দেখতাম রে দাদা। তুই ছিলি আমার হিরো, তুই বুঝলি না। আমি বাঁচতে চেয়েছিলাম রে দাদা, আমি তোর সাথে বাঁচতে চেয়েছিলাম। ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সেই ছায়া শরীর। নীলু, যাস না নীলু, যাস না, শোন না নীলু, একটু শোন না, দাঁড়া না, একটু দাঁড়া, আমার কিছু বলার আছে তোকে। তুই যাস না। কি যে যন্ত্রণা হচ্ছিল তা বলার বোঝাতে পারবো না। অঝরে কান্না করলো। আমার রাতের অতিথি চলে গেছে, নীলু অশরীরী আত্মাটা চলে গেছে। রমার ডাকে আমার ঘুম ভেঙে গেল। হ্যাঁ গো, শুনছো? কি ঘুম রে বাবা, কতক্ষণ ধরে ডাকছি। দেখো তো, একটা চিঠি পেয়েছি, লেটার বক্সে ছিল, কোন রকম নাম ছিল না চিঠিটার, সাদা খাম। কে ফেলে দিয়েছে মনে হয়। সাদা খামের ভেতরে ভাঁজ করা, এবং খুলে পাতাটা পড়লাম। লেখা সেখানে, দাদা, তুই কি ভাবলি নীলুর ভূত দেখা দিল কালকে? না রে, নিখিলেশ চ্যাটার্জি সশরীরে হাজির হয়েছিল। অবাক হচ্ছিস তো? ভাবছিস যে লোকটা 30 বছর আগে মরে ভূত হয়ে গেছে, সে থরি যাকে মেরে ফেলেছি সে আবার কোত্থেকে আসবে? ভগবানের আশীর্বাদ না তোর অভিশাপ জানি না। খাদে পড়েছিলাম প্রায় 9 থেকে 10 ঘন্টা। কোনো সেন্স ছিল না, শরীরের কোনো হাড় করছিল না, কিন্তু মরিনি রে। তোরে নিল এত সহজে হেরে যাবে? ভাগ্যক্রমে একদল ট্র্যাকিং পার্ট এসেছিল, তাদের ট্রেনটা রীতিমতো খাদে নেমে এসেছিল। নতুন ট্র্যাকার লাইব্রেরিজ আছে কিনা দেখতে চেয়েছিল। ওই জেরি করতে করতে আমার জ্ঞানহীন দেহটা দেখতে পায়, তুলে এনে হাসপাতালে ভর্তি করায়। 6 মাস ধরে টানাটানি করার পর আমার জ্ঞান আসে, জানিস। আমি কোমায় চলে গেছিলাম, কিন্তু মনের রতনের সব স্মৃতি শেষ। নাম, বাড়ির ঠিকানা সবকিছু বলতে পারিনি। স্থানীয় এক চার্চের ফাদার আমাকে দত্তক নেন, সেই থেকে ওটাই আমার ঘর বাড়ি, আর অনাথ শিশুরাই আমার পরিবার। আমার নাম এখন আলবার্ট পেটারসন। ফাদার বলতেন, মাই সান, তুমি কিছু বলতে পারোনি, শুধু দাদা আমি পড়ে যাচ্ছি, বাঁচা দাদা, এতটুকু বলছিলাম। মনে পড়তো তো? কিছু মনে পড়তো না। কদিন আগে কাকতালীয় ভাবে পাশের গ্রামে গেলাম, বাচ্চাদের নিয়ে একটা এক্সকারশনে গেলাম। হঠাৎ একদল পিকনিক পার্টির আবির্ভাব হলো। তাদের মধ্যে একটা ছেলে অবিকল, সেই চোখ থেকে রীতিমতো ভীতু লাজুক চাহনি, মাথায় ইলেকট্রিক শক লাগানো। সব মনে পড়ে গেল। ভাব জমিয়ে জানালাম, ওটা তোর ছেলে ছিল। ব্যাস, কি আর করা। আপন বলা সাদর দরজার চাবি নকল বানিয়ে নিলাম। প্রায় আসে তোর ছেলে চার্চে, কথায় কথায় অনেক কিছু বলে দেয়। ব্যাস, কি আর করা। রাতের অতিথির কাহিনী। ভালো থাকিস দাদা, আমার সাথে দেখা করতে আসিস না। আমরা অন্য গ্রামে শিফট হয়ে গেছি। আমি আলবার্ট হয়ে বেঁচে থাকতে চাই দাদা। বীরও অনেক আগে মারা গেছে, ও তো মৃত। মরে গিয়েও ভেতরে জিতে এলাম আর কি। তুই আবারও হেরে গেলি রে দাদা।
আবারও হেরে গেলি। ইতি তোর নীলু। কি গো, অমন করে কি পড়ছো? শরীরটা খারাপ লাগছে নাকি? আরে কার চিঠি? হ্যাঁ, সব ঠিক আছে তো? রমার আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে আসছে। আস্তে আস্তে ধীরে ধীরে অতল তলিয়ে যাচ্ছি। ওই তো সেই খাতটা, ওই তো অন্ধকার, সব অন্ধকার হয়ে গেল। কি শান্তি। এই ছিল ঘটনা জেসু ভাই। যদি ঘটনা দুটি ভালো লাগে তাহলে আপনি আপনার মতো করে শেয়ার করতে পারেন। আমি ফিরোজ খান বলছিলাম, মিরপুর থেকে। Hey Firoz Khan bhai, the legend of ভৌতিক দুনিয়া, মাশাআল্লাহ, what a storytelling, what a story collection. আপনার ঝুলিতে যত স্টোরি আছে, মাশাআল্লাহ ভাই, একটা চেয়ে একটা সর্বসেরা। মাশাআল্লাহ, অনেক ভালো ছিল স্টোরি, এবং আপনি সবসময় এরকম অসাধারণ ঘটনা কালেক্ট করেন। আমি সবসময় এটাই চাই। আসলে মন ভালো হয়ে গেছে আপনার স্টোরি শুনে। লাভ ইউ ব্রো, এবং আশা করছি এরকমই সব দারুণ দারুণ স্টোরি আমরা আরো শুনবো আপনার কাছ থেকে। ইনশাল্লাহ দারুণ কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, এটাই আমার আশা, এটাই আমার ভরসা। ইনশাল্লাহ দারুণ কিছু আবারও হবে, এবং এই প্রত্যাশা আজকের এপিসোডটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেক এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।